এ তো মারা গেছে। কোথা থেকে নিয়ে এসেছিস একে? তোর ফাঁসি হবে। তোর মতো যুবকের এতটা শক্তি যে মৃত ব্যক্তিকে। দূরবর্তী সীমান্তের এক অজানা গ্রাম, যার অস্তিত্ব মানচিত্রে কোনো মতে ছিটে ফোটা দাগ হিসেবে চিহ্নিত। রাতের নীরবতায় কখনো কখনো গুলির ধ্বনি বাতাসে ছড়িয়ে পড়ত, মানুষকে ভয়ের সাথে জড়িয়ে রাখত। শিশুরা আর জিজ্ঞাসা করত না, আর মায়েরা প্রতি সন্ধ্যায় প্রার্থনা করে শয্যায় যেত। সেই গ্রামে বাস করত অভিজিৎ। বয়স ১৯ বছর, মুখমণ্ডল বয়সের চেয়ে পরিণত, আর চোখে দায়িত্বের গভীর ছাপ। তার বাড়িতে মাত্র দুজন, সে নিজে আর তার মা। পিতাকে সে কোনোদিন দেখেনি। লোকজন বলতো সীমান্তে দিনমজুরির কাজে গিয়ে একদিন আর ফেরেনি। মা সেই ঘটনার পর থেকে বিধবার পোশাক পরেনি, কিন্তু হাসির ছোঁয়া ভুলে গিয়েছে। প্রতি ভোরে মা সূর্যোদয়ের আগেই জেগে উঠতেন, চুল্লিতে আগুন জ্বালাতেন, অভিজিতের জন্য শুকনো রুটি আর সামান্য লবণ রেখে দিতেন, তারপর বেরিয়ে পড়তেন। গ্রামের সেই সব বাসগৃহে যেতেন যেখানে তার শ্রমের দরকার ছিল, কিন্তু তার মর্যাদা ছিল না। পাত্র ধুতেন, মেঝে মুছতেন, বস্ত্র ধুতেন, আর সেই অর্থ দিয়েই তিনি অভিজিৎকে শিক্ষা দিয়েছিলেন। গ্রামের রাষ্ট্রীয় বিদ্যালয় থেকে শুরু করে নগরের চিকিৎসা মহাবিদ্যালয় পর্যন্ত অভিজিৎ শিক্ষায় প্রতিভাবান ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল অটল অধ্যাবসায়। যখন লোকেরা বলতো সীমান্তের গ্রামের যুবক চিকিৎসক হবে, সে তখন নীরবে গ্রন্থ খুলে বসত। তার ধারণা ছিল যে শব্দ করে নয়, কর্ম দিয়ে প্রত্যুত্তর দেওয়া যুক্তিযুক্ত। সীমান্ত অঞ্চলে সেনাবাহিনীর পাহারা চৌকি গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ছিল। মাঝে মধ্যে সৈনিকরা গ্রামের ওপর দিয়ে যাতায়াত করত। শিশুরা তাদের দেখে আনন্দিত হতো। অভিজিতের মা প্রতিবার নীরবে মস্তক অবনত করতেন। একদিন মধ্যাহ্নকালে যখন বায়ু অস্বাভাবিক ভারাক্রান্ত হয়ে উঠেছিল, গ্রামে হইচই পড়ে গেল। সংবাদ ছড়িয়ে পড়ল, সীমান্তে এক সৈনিক অজ্ঞান হয়ে পড়েছে। লোকজন ছুটল, কেউ জল নিয়ে, কেউ আতঙ্ক নিয়ে। অভিজিৎ তখন গ্রন্থে মুখ ডুবিয়ে বসেছিল। শারীর স্থানের অধ্যায়, শ্বাস-প্রশ্বাস, ফুসফুস, অক্সিজেন। সে চিৎকার শুনে বাহিরে এলো। সীমান্তের দিকে ধুলি উড়ছিল। একটি উদ্ধারযান দ্রুত গতিতে গ্রামের কাঁচা পথ দিয়ে ছুটে আসতে দেখা গেল। শহীদ হয়ে গিয়েছেন, কোনো এক ব্যক্তি বলল। শব্দটি অভিজিতের কানে খোঁচা দিল। সে কিছু না চিন্তা করেই নিজের পাদুকা পরে দৌড়াতে আরম্ভ করল। ছোট সেই সেনা চিকিৎসালয়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। এক সৈনিক বিছানায় শায়িত ছিলেন, মুখমণ্ডল নীলাভ, ওষ্ঠ শুষ্ক। চিকিৎসক উচ্চস্বরে বলছিলেন, কোনো নারী নেই, ঘোষণা করো। কাগজের ওপর কলম চলল। অভিজিৎ দ্বারের কাছে দাঁড়িয়েছিল, হাঁপাচ্ছিল আর ঘর মাখত। তার দৃষ্টি সৈনিকের বক্ষের ওপর আবদ্ধ হল। একটি সামান্য স্পন্দন, এতটাই সূক্ষ্ম যে সম্ভবত শুধু সেই লক্ষ্য করতে পেরেছিল। উনি জীবিত আছেন। তার কণ্ঠ কম্পিত ছিল, কিন্তু শব্দগুলো স্পষ্ট ছিল। সকলের দৃষ্টি তার দিকে ঘুরল। তুমি কে? এক চিকিৎসক বিরক্ত হয়ে প্রশ্ন করলেন। আমি চিকিৎসা ছাত্র, অভিজিৎ বলল। আর উনি এখনও জীবিত আছেন। ঘরে নীরবতা নেমে এলো। কোনো একজন হেসে উঠল, আবেগে ভেসে যাচ্ছে। অভিজিৎ অগ্রসর হল, তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। স্যার, যদি এখনই অক্সিজেন এবং যথাযথ পদ্ধতিতে পুনরুজ্জীবন দেওয়া হয়, তাহলে সম্ভবত। ওকে বাহিরে নিয়ে যাও, আদেশ এলো। দুজন সিপাহী তার দিকে অগ্রসর হল, কিন্তু অভিজিৎ নড়ল না। তার চোখে আতঙ্ক ছিল না, শুধু একটি অটলতা ছিল। যদি সে নীরব থাকে, তাহলে একটি জীবন চিরকালের জন্য হারিয়ে যাবে। আর সেখানেই সীমান্তের সেই ছোট চিকিৎসালয়ে এক দরিদ্র মায়ের যুবক ভাগ্যের বিপক্ষে দাঁড়িয়েছিল। ঘরে নীরবতা অস্বাভাবিক ছিল, এমন নীরবতা যেখানে প্রত্যেক শ্বাস ভারাক্রান্ত মনে হয়। অভিজিতের সামনে বিছানায় পড়ে থাকা সৈনিক তখনও স্পন্দিত হচ্ছিলেন না। নীলাভ ত্বক, চোখ অর্ধ উন্মুক্ত, বক্ষের ওপর কোনো উত্থান পতন নেই। কিন্তু অভিজিতের দৃষ্টি সেখানে ছিল না যেখানে অন্যরা দেখছিল। সে ঘাড়ের কাছে লক্ষ্য করছিল। ক্যারোটিড ধমনী, খুব সূক্ষ্ম, কিন্তু নাড়ি আছে। অভিজিৎ আবার বলল, দুর্বল কিন্তু উপস্থিত। একজন প্রবীণ চিকিৎসক বিরক্ত হয়ে বললেন, তুমি ছাত্র, এখানে সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। অভিজিৎ প্রথমবার উচ্চ কণ্ঠে বলল, স্যার, যদি সিদ্ধান্ত ভুল হয় তাহলে এই সৈনিক ইতিহাস হয়ে যাবেন, আর যদি সঠিক হয় তাহলে জীবিত মানুষ। ঘরে উপস্থিত কয়েকজন সেবিকা থমকে গেলেন। একজন যন্ত্রের দিকে তাকালো। মনিটরে রেখা প্রায় সরল ছিল, কিন্তু সম্পূর্ণ নয়। রক্তচাপ? অভিজিৎ প্রশ্ন করল। খুবই নিম্ন, সেবিকা বললেন। অভিজিৎ দ্রুত বলল, অক্সিজেনের অভাব হয়েছে, অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছে, সম্ভবত শীতলতা এবং রক্তক্ষয়ের সমন্বয়।
চিকিৎসকরা তার দিকে তাকালেন। এখন আর হাসি ছিল না, বিরক্তিও ছিল না, এখন ছিল সন্দেহ। তুমি কি চাও? প্রবীণ চিকিৎসক প্রশ্ন করলেন। অভিজিৎ একটি দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করল। 5 মিনিট, শুধু 5 মিনিট। কিছু সেকেন্ড অতিক্রান্ত হল। বাহিরে সৈনিকদের ধ্বনি ছিল, ভিতরে যন্ত্রের ধ্বনি। ঠিক আছে, চিকিৎসক বললেন। যদি কিছু ভুল হয় তাহলে দায়িত্ব তোমার। অভিজিৎ কথা শেষ করে কর্মে লেগে গেল। অক্সিজেন মুখোশ লাগানো হল, উষ্ণ কম্বল, শিরায় লাইন। অভিজিতের অঙ্গুলি কম্পিত ছিল, কিন্তু মস্তিষ্ক ছিল স্থির। তার মায়ের কথা স্মরণ হল। শীতের ভোরে ঠান্ডা জলে পাত্র ধোয়ার সময় মা বলতেন, শিক্ষা গ্রহণ কর সন্তান, তোকে দৃঢ় হতে হবে। সে সৈনিকের বক্ষের উপর হাত রাখল। হালকা চাপ, তারপর যথাযথ ছন্দ। হৃৎপিণ্ড মাসাজ নয়, সে বলল, সাহায্যকারী শ্বাস-প্রশ্বাস। মনিটরে রেখা স্পন্দিত হয়ে উঠল। একটি বিপ ধ্বনি, তারপর দ্বিতীয়টি। স্যার, সেবিকার কণ্ঠ ফেটে পড়ল। রক্তচাপ কিছুটা উন্নীত হল। ঘরে কেউ কথা বলল না। অভিজিৎ নিঃশ্বাস আটকে বসে রইল। 1 মিনিট, 2 মিনিট। সৈনিকের ওষ্ঠে সূক্ষ্ম স্পন্দন দেখা গেল। প্রবীণ চিকিৎসক অগ্রসর হলেন। শ্রবণযন্ত্র লাগালেন। কিছু সেকেন্ড পর তার কণ্ঠস্বর পরিবর্তিত হল। হৃদয়ের ক্রিয়া উপস্থিত। কেউ চেয়ার ধরে ফেলল, কারো চোখে জল এলো। সেই সৈনিক, যাকে কয়েক মিনিট আগে মৃত ঘোষণা করা হয়েছিল, এখন শ্বাস গ্রহণ করছিলেন। অভিজিৎ পশ্চাৎপসরণ করল। তার পা দুর্বল হয়ে গিয়েছিল। সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়াল। কোনো একজন তার কাঁধে হাত রাখল। তুমি অসাধারণ কর্ম করেছ, একজন চিকিৎসক ধীরে বললেন। অভিজিৎ মস্তক সঞ্চালন করল। না স্যার, যা সঠিক মূলে হয়েছে তাই করেছি। কিন্তু বাহিরে কাহিনী ভিন্ন রূপ ধারণ করেছিল। একজন সৈনিক, যিনি মারা গিয়েছিলেন, তিনি জীবিত ছিলেন, আর তাকে রক্ষা করার কৃতিত্ব ছিল এক দরিদ্র মায়ের ১৯ বছরের যুবকের। বাহিরে পদধ্বনি শোনা যাচ্ছিল উচ্চপদস্থ কর্মকর্তাদের। অভিজিৎ তখনও জানত না যে এটি শুধু একটি প্রাণ রক্ষার কাহিনী নয়, এটি তার জীবনের সবচেয়ে বড় সংঘর্ষের আরম্ভ। চিকিৎসালয়ের বাহিরে ভিড় জমে গিয়েছিল। গ্রামের বাসিন্দা, কিছু সৈনিক, কিছু কর্মকর্তা, সকলের মুখে একটাই ভাব, বিস্ময়। যে সৈনিককে কিছুক্ষণ আগে শহীদ ঘোষণা করা হয়েছিল, তিনি এখন নিবিড় পর্যবেক্ষণ কক্ষে ছিলেন, জীবিত। কিন্তু এই সত্যটি স্বস্তির চেয়ে বেশি প্রশ্ন উত্থাপন করেছিল। একজন উচ্চপদস্থ কর্মকর্তা দ্রুত পায়ে ভিতরে প্রবেশ করলেন। কে বলেছিল যে এই সৈনিক জীবিত আছেন? ঘরে নীরবতা নেমে এলো। সেবিকা ইঙ্গিতে অভিজিৎকে দেখালেন। অভিজিৎ সোজা হয়ে দাঁড়াল। কাঁধ সামান্য অবনত থাকলেও দৃষ্টি ছিল স্পষ্ট। তুমি? কর্মকর্তা ওপর নিচ করে তাকালেন। তুমি চিকিৎসক ন? না স্যার, অভিজিৎ বলল। এখনও হয়নি। তাহলে কোন অধিকারে তুমি চিকিৎসা পদ্ধতিতে হস্তক্ষেপ করলে? এই প্রশ্ন শুধু কণ্ঠস্বর ছিল না, এর মধ্যে সমগ্র ব্যবস্থা দাঁড়িয়েছিল। অভিজিৎ কয়েক সেকেন্ড চিন্তা করল, তারপর বলল, স্যার, যদি আমি হস্তক্ষেপ না করতাম তাহলে আপনি এখন একটি নথিতে স্বাক্ষর করছিলেন। ঘরে দাঁড়িয়ে থাকা চিকিৎসকরা দৃষ্টি সরিয়ে নিলেন। কর্মকর্তা দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করলেন। নাম? অভিজিৎ। শিক্ষা? চিকিৎসা মহাবিদ্যালয়, ১ম বর্ষ। পরিচয়? অভিজিতের কণ্ঠ সামান্য ধীর হয়ে গেল। সীমান্তের গ্রাম থেকে আসছি, মা অন্যের বাসায় কাজ করেন। কিছু কর্মকর্তার মুখ কঠোর হয়ে গেল, যেন এই তথ্যটি অন্য কিছুর চেয়ে বেশি ভারী। জানো, কর্মকর্তা বললেন, যদি সৈনিকের কিছু হয়ে যেত তাহলে তোমার উপর গুরুতর অভিযোগ আসত। অভিজিৎ মস্তক সঞ্চালন করল। জানতাম স্যার। তা সত্ত্বেও আমি তাকে মরতে দেখতে পারতাম না। ঘরে কিছুক্ষণ কেউ কথা বলল না। নিবিড় পর্যবেক্ষণ কক্ষের ভিতর থেকে যন্ত্রের বিপ ধ্বনি শোনা যাচ্ছিল, নিয়মিত, স্থির, জীবিত থাকার ধ্বনি। ঠিক সেই সময়ে গ্রামের এক কোণে অভিজিতের মা বসেছিলেন। কোনো একজন এসে বলল, তোর যুবক সেনার চিকিৎসালয় আছে। তার হাত থেকে পাত্র পড়ে গেল। তিনি কিছু না জিজ্ঞাসা করেই বেরিয়ে পড়লেন, খালি পায়ে, ওড়না অর্ধেক মস্তকে, অর্ধেক বায়ুতে। চিকিৎসালয়ে পৌঁছতে পৌঁছতে তার ওষ্ঠ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি অভিজিৎকে দেখলেন। চারপাশে উর্দি পরিহিত ব্যক্তি, মাঝখানে তার যুবক। কি করলি তুই? তিনি আতঙ্কে আতঙ্কে প্রশ্ন করলেন। অভিজিৎ শুধু বলল, মা, উনি জীবিত আছেন। মা কিছু বললেন না, শুধু তার কবজি ধরে ফেললেন, যেন নিশ্চিত হতে চাইছিলেন যে সে নিজেও জীবিত আছে। সন্ধে নাগাদ প্রতিবেদন আসতে আরম্ভ করল। সৈনিকের অবস্থা স্থিতিশীল ছিল। চিকিৎসকরা স্বীকার করলেন যে যদি আর কয়েক মিনিট বিলম্ব হতো তাহলে কিছুই রক্ষা পেত না। কিন্তু এবার পরবর্তী প্রশ্ন ছিল অভিজিৎকে নিয়ে। সে কি নিয়ম লঙ্ঘন করেছে নাকি কর্তব্য পালন করেছে? সিদ্ধান্ত সরল ছিল না। একজন কর্মকর্তা বললেন, যদি ওকে মুক্ত করা হয় তাহলে কাল থেকে প্রত্যেকে নিজেকে চিকিৎসক মনে করবে। অন্যজন প্রত্যুত্তর দিলেন, আর যদি শাস্তি দেওয়া হয়
তাহলে পরবর্তীবার কেউ অগ্রসর হবে না। অভিজিৎ নীরবে বাহিরের আসনে বসেছিল, নিবিড় পর্যবেক্ষণ কক্ষের দ্বারের সামনে। তার পুরস্কারের চিন্তা ছিল না, না ছিল সংবাদপত্রের। সে শুধু এটা জানতে চাইছিল যে সৈনিক জীবিত থাকবেন কিনা। দ্বার উন্মুক্ত হল। চিকিৎসক বাহিরে এলেন। বিপদের বাইরে আছেন, তিনি বললেন। অভিজিৎ চোখ বন্ধ করে নিল। প্রথমবার সেই দিন সে স্বস্তির নিঃশ্বাস গ্রহণ করল। কিন্তু ভিতরে কোথাও সে জানত এই কাহিনী এখনও সমাপ্ত হয়নি। আসল সিদ্ধান্ত এখনও অবশিষ্ট। রাত গভীর হয়েছিল। সীমান্তে শীতলতা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু চিকিৎসালয়ের ভিতর পরিবেশ আরও শীতল ছিল। অভিজিৎ আসনে বসেছিল, পৃষ্ঠ দেয়ালে ঠেকানো, হাঁটুতে কনুই আর হাতের তালুতে মুখ লুকানো। ক্লান্তি এখন দেহে নেমে এসেছিল। নিবিড় পর্যবেক্ষণ কক্ষের কাঁচের ওপারে সৈনিক শায়িত ছিলেন, জীবিত, শ্বাস গ্রহণ করছেন। এই কথাটাই অভিজিৎকে সোজা হয়ে বসতে দিচ্ছিল না। যদি তিনি জীবিত থাকেন তাহলে সব ঠিক ছিল, আর যদি না থাকেন তাহলে কোনো কিছুই ঠিক নয়। ঠিক তখনই একজন প্রবীণ কর্মকর্তা কক্ষে প্রবেশ করলেন। তার সাথে আরও দুজন ব্যক্তি, মুখে কঠোরতা, কণ্ঠে কর্তৃত্ব। অভিজিৎ, তিনি নাম ধরে আহ্বান করলেন। অভিজিৎ উঠে দাঁড়াল। তুমি কি জানো? কর্মকর্তা বললেন। সেনাবাহিনীতে সবকিছু নিয়ম মেনে চলে। অভিজিৎ মস্তক সঞ্চালন করল। জি স্যার। আর তুমি আজ নিয়ম লঙ্ঘন করেছ। অভিজিৎ নীরব রইল। যদি সৈনিকের কিছু হয়ে যেত, কণ্ঠস্বর ভারী হয়ে গেল, তাহলে বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়াত। অভিজিৎ প্রথমবার প্রত্যুত্তর দিল। স্যার, যদি আমি কিছু না করতাম তবেও তিনি জীবিত থাকতেন না। ঘরে নীরবতা নেমে এল। কর্মকর্তা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি সাহসী নাকি মূর্খ? অভিজিৎ ধীরে বলল, স্যার, আমি শুধু যে কর্মটা শিখেছি সেটাই করছিলাম। পরদিন ভোরে সংবাদ গ্রামে পৌঁছে গিয়েছিল। লোকজন দ্বারে দাঁড়িয়েছিল। কেউ ফিসফাস করছিল, কেউ গর্বের সাথে দেখছিল, এই সেই যুবকটা না যে সৈনিককে রক্ষা করেছে? অভিজিতের মা নীরবে বসেছিলেন। তার হাত কম্পিত ছিল না, কিন্তু বুক কম্পিত ছিল। তার আতঙ্ক পুরস্কার নিয়েছিল না, আতঙ্ক ছিল ব্যবস্থাকে নিয়ে। মধ্যাহ্নের চিকিৎসা মহাবিদ্যালয় থেকে টেলিফোন এলো। তুমি কোথায়? এক কঠোর কণ্ঠস্বর। অভিজিৎ সত্য বলল। এই বিষয়টি মহাবিদ্যালয় পর্যন্ত পৌঁছে গিয়েছে। ও পাশ থেকে বলা হলো, কিছু ব্যক্তি বলছে যে তুমি তোমার সীমা অতিক্রম করেছ। অভিজিৎ টেলিফোন বন্ধ করল। সে চিন্তা করল, সীমা, সে তো সর্বদা সীমার মধ্যেই জীবিত ছিল। গ্রামের সীমা, দারিদ্র্যের সীমা, এখন আইনের সীমা। সন্ধ্যায় সৈনিকের চোখ উন্মুক্ত হল। প্রথম প্রশ্ন তিনি করলেন, আমি কোথায়? চিকিৎসক বললেন, নিরাপদে আছো। সৈনিক ধীরে বললেন, আমাকে কেউ যেন টেনে ফিরিয়ে এনেছে, যেমন কেউ মরতে দিচ্ছিল না। চিকিৎসক নীরব রইলেন। বাহিরে দাঁড়িয়ে থাকা কর্মকর্তা এটা শুনলেন। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করলেন। রাতে সিদ্ধান্ত এলো, অভিজিৎকে অস্থায়ীভাবে হেফাজতে নেওয়া হবে না, অনুসন্ধান চলবে। কিন্তু একটি কথা স্পষ্ট ছিল, সে কারো প্রাণ রক্ষা করেছে, আর এই কথাটি এখন নথির বাইরে বেরিয়ে এসেছে। পরদিন সংবাদপত্রে ছোট একটি সংবাদ ছাপা হল, সীমান্তে শহীদ ঘোষিত সৈনিক জীবিত, চিকিৎসা ছাত্রের উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেল প্রাণ। নাম ছোট ছিল, কিন্তু প্রভাব ছিল অনেক বড়। অভিজিৎ কাগজ ভাঁজ করে মায়ের দিকে তাকাল। ভয় লাগছে? সে প্রশ্ন করল। মা মস্তক সঞ্চালন করলেন, হ্যাঁ, কিন্তু গর্ব তার চেয়েও বড়। অভিজিৎ নীরব হয়ে গেল, কারণ সে জানত এখন প্রশ্ন এটা নয় যে সে কি করেছে, এখন প্রশ্ন হল দুনিয়া তার এই কর্মকে স্বীকার করবে কিনা। পরবর্তী কয়েকটা দিন অস্বাভাবিক ছিল অভিজিতের জন্য এবং তার গ্রামের জন্য। যে যুবককে কাল পর্যন্ত কেউ চিনত না, আজ তার নাম নিয়ে বিতর্ক হচ্ছে। সে সঠিক করেছে নাকি নিয়ম লঙ্ঘন করেছে, সেটা নিয়ে সবাই কথা বলছিল। ছাত্ররা যদি এমনটা করতে আরম্ভ করে তাহলে কি হবে? সংবাদপত্রে ছোট ছোট কলাম বেরোল, দূরদর্শনে বিতর্ক চলল। কেউ তাকে নায়ক বলল, কেউ বলল বিপদ। অভিজিৎ এসব দেখত না। সে ভোরে উঠে সেটাই করত যা সে সর্বদা করে এসেছে, শিক্ষা গ্রহণ। কিন্তু এখন গ্রন্থ উন্মুক্ত করলেই মন অন্যদিকে চলে যেত। চিকিৎসা মহাবিদ্যালয়ে তাকে আহ্বান করা হল। সম্মেলন কক্ষে ৫ জন ব্যক্তি বসেছিলেন, অধ্যক্ষ, ২ জন প্রবীণ অধ্যাপক, একজন আইনি পরামর্শদাতা এবং এমন একজন ব্যক্তি যাকে সে চিনত না। অভিজিৎ, অধ্যক্ষ বললেন, তোমাকে বুঝতে হবে চিকিৎসানীতি কি। অভিজিৎ নীরব রইল। তুমি প্রথম বর্ষে আছো, এক অধ্যাপক বললেন। অপারেশন কক্ষে কথা বলার অধিকার তোমার নেই।
অভিজিৎ মস্তক অবনত করে বলল, জি স্যার। তাহলে কেন তুমি? অভিজিৎ প্রথমবার কথার মাঝখানে বলে উঠিল, কারণ উনি মারা যাচ্ছিলেন। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। আইনি পরামর্শদাতা বললেন, আবেগ দিয়ে আইন চলে না। অভিজিৎ প্রত্যুত্তর দিল, আর আইন দিয়ে শ্বাস চলে না। অধ্যক্ষ হাত তুললেন। ব্যাস। কিছুক্ষণ পর অধ্যক্ষ বললেন, আমরা তোমাকে শাস্তি দিচ্ছি না, কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে এই উদাহরণটা বিপজ্জনক। অভিজিৎ ধীরে ধীরে বলল, স্যার উনি। সেই দিনই বিকেলে সৈনিকের পরিবারকে আহ্বান করা হলো, পিতা, মাতা এবং পত্নী। সৈনিক হুইল চেয়ারে ছিলেন, দুর্বল কিন্তু হাস্যমুখ। তিনি অভিজিৎকে দেখলেন। তুই সেই? তিনি প্রশ্ন করলেন। অভিজিৎ মস্তক সঞ্চালন করল। সৈনিক তার হাত ধরে ফেললেন। আমি তোর কাছে ঋণী হয়ে রইলাম। অভিজিৎ হাত সরিয়ে নিল। না ভাইয়া, আমি বিশেষ কিছু করিনি। সৈনিকের মাতা অগ্রসর হলেন। তিনি অভিজিতের ললাটে হাত রাখলেন। তুই আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছিস। তার কণ্ঠ কম্পিত ছিল। ভগবান তোকে অনেক বড় করুক। অভিজিতের চোখ ভরে এলো। কিন্তু সেই রাতেই একটি সূচনাপত্র এলো। মামলার অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত অভিজিৎকে যে কোনো ক্লিনিক্যাল কর্ম থেকে দূরে রাখা হবে। মা কাগজটা পড়লেন। কিছু বুঝতে পারলেন না, কিন্তু আতঙ্কটা ঠিকই বুঝে গেলেন। এখন কি হবে? তিনি প্রশ্ন করলেন। অভিজিৎ কাগজটা ভাঁজ করে রাখল। শিক্ষা হবে মা, সে হাসির চেষ্টা করে বলল। কিন্তু ভিতরে প্রশ্ন ছিল, সঠিক কর্ম করার মূল্য কি এটাই হয়? 2 সপ্তাহ পর মুম্বাই থেকে একটি দল এলো। সেনাবাহিনী, চিকিৎসা পরিষদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তি। জিজ্ঞাসাবাদ হলো, প্রতিবেদন দেখা হলো, ভিডিও ফুটেজ দেখা হলো। প্রত্যেক প্রশ্নের পর একটাই প্রত্যুত্তর, আমি প্রাণ রক্ষার চেষ্টা করেছি। একজন কর্মকর্তা শেষে প্রশ্ন করলেন, যদি আবার একই পরিস্থিতি আসে? অভিজিৎ কিছু না চিন্তা করেই বলল, আবার সেটাই করব। ঘরে কেউ কিছু বলল না। সিদ্ধান্ত আসতে সময় লাগল, আর সেই অপেক্ষার সময়ে অভিজিৎ অনেক কিছু শিখল। নাম কখনো কখনো সম্মান নয়, বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু বোঝা যদি সঠিক কারণে হয়, তাহলে তা বহন করা যায়। তারপর একদিন ভোরেই টেলিফোন বাজল। অভিজিৎ। ওপাশ থেকে ধ্বনি এলো, সিদ্ধান্ত এসে গিয়েছে। অভিজিৎ চোখ বন্ধ করে নিল। টেলিফোনের রিংটা তখনও অভিজিতের কানে বাজছিল। সে রিসিভার কান থেকে সরালো, তারপর আবার লাগালো। হ্যাঁ, আমি শুনছি। তার কণ্ঠ ছিল ধীর। ওপাশ থেকে বলা হলো, কাল ভোর 9টায় মুম্বাই পৌঁছাও। চূড়ান্ত সিদ্ধান্ত সেখানেই জানানো হবে। টেলিফোন কেটে গেল। অভিজিৎ অনেকক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। মা চুল্লির পাশে বসেছিলেন। তিনি অভিজিতের মুখ দেখেই বুঝে গেলেন বড় কিছু হতে চলেছে। ভয় লাগছে? মা প্রশ্ন করলেন। অভিজিৎ মস্তক সঞ্চালন করল। না মা, শুধু একটু ভারী লাগছে। মা তার পৃষ্ঠ চাপড়ে দিলেন। যা সঠিক করেছিস তার ভয় পেতে নেই। মুম্বাইয়ের ভবনগুলো অভিজিতের গ্রামের থেকে একেবারে ভিন্ন ছিল। উঁচু, শীতল আর উদাসীন। একটি বড় সম্মেলন হলে সভা চলছিল। একদিকে সেনার কর্মকর্তারা, অন্যদিকে চিকিৎসা পরিষদ, মাঝখানে শিক্ষা মন্ত্রণালয়ের লোকজন। অভিজিৎ সবচেয়ে কোণে বসেছিল। সাধারণ পোশাক, কোলে নথি। তার নাম আহ্বান করা হল। অভিজিৎ কুমার উঠে দাঁড়াল। একজন কর্মকর্তা বলতে আরম্ভ করলেন, তোমার ওপর অভিযোগ ছিল যে তুমি অনুমতি ছাড়া চিকিৎসা হস্তক্ষেপ করেছ। অভিজিৎ মস্তক অবনত করল। কিন্তু অনুসন্ধানে এটাও পাওয়া গিয়েছে, কণ্ঠস্বর পরিবর্তিত হল, যে তোমার কারণে একজন প্রশিক্ষিত সৈনিকের প্রাণ রক্ষা পেয়েছে। ঘরে সন্নাটা ছিল। নিয়ম লঙ্ঘন হয়েছে, কর্মকর্তা বললেন, কিন্তু প্রাণ রক্ষা হয়েছে। তারপর তিনি নথি বন্ধ করলেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তোমার ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। অভিজিতের অঙ্গুলি ভিজে গেল। শুধু তাই নয়, অন্য কর্মকর্তা বললেন, তোমাকে বিশেষ বীরত্ব এবং চিকিৎসা যোগ্যতার সম্মান দেওয়া হবে। অভিজিৎ মস্তক উন্নীত করল। তার চোখে অবিশ্বাস ছিল। ধ্বনি আবার অগ্রসর চলল। তোমার ভবিষ্যতের শিক্ষার জন্য পূর্ণ বৃত্তি মঞ্জুর করা হয়েছে। ঘরে হালকা হাততালি বাজল। অভিজিৎ কিছু বলল না, শুধু বলল, ধন্যবাদ। কিন্তু সেই সৈনিক? কর্মকর্তা হাসলেন। উনি সম্পূর্ণ সুস্থ আছেন। সন্ধ্যায় অভিজিৎ মায়ের সাথে স্টেশনে বসেছিল। হাতে সেই নথি, কিন্তু এখন সেটা বোঝা মনে হচ্ছিল না। মা কাগজগুলো স্পর্শ করলেন। এখন কি আমাকে কাজে যেতে হবে না? অভিজিৎ মস্তক সঞ্চালন করল। না মা। মায়ের চোখ ভরে এলো। তাহলে আমার পরিশ্রম সার্থক হল। রেলের বাঁশি বাজল। অভিজিৎ জানালা দিয়ে বাহিরে দেখল সীমান্তের দিকে অগ্রসর হওয়া রেলপথ। তার মনে হল সে যেন ফিরছে, কিন্তু পরিবর্তিত হয়ে। কিছুদিন পর সেনার শিবিরে একটি ছোট অনুষ্ঠান হল।
সৈনিক হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, অভিজিৎকে স্যালিউট করলেন। আমার জীবন তোমার জন্য জীবিত আছে, তিনি বললেন। অভিজিৎ হাত জোর করল। আমার শিক্ষা আপনার জন্যই সার্থক হল। হাততালি গুঞ্জয়িত হল, কিন্তু অভিজিৎ জানত এটা সমাপ্তি নয়, এটা শুধু একটা মোড়। এক দরিদ্র মায়ের যুবক যে এখন শুধু চিকিৎসক হতে চায় না, সে এমন একজন চিকিৎসক হতে চায় যে সঠিক সময়ে সঠিক স্থানে দাঁড়িয়ে থাকতে পারে। পুরস্কারের জেল্লা কিছুদিনের মধ্যে ম্লান হয়ে গেল, কিন্তু অভিজিতের ভিতরে অন্য কিছু উজ্জ্বল হতে আরম্ভ করেছিল, দায়িত্ব। এখন সে মহাবিদ্যালয়ে শুধু একজন ছাত্র ছিল না, লোকজন তাকে চিনতে আরম্ভ করেছিল। শ্রেণীকক্ষে ফিসফাস হতো, এই সেই সীমান্তের ঘটনাটা। কেউ সম্মানের সাথে দেখত, কেউ হিংসার সাথে, আবার কেউ কেউ এমনও ছিল যারা অপেক্ষা করছিল যে সে কবে হোঁচট খাবে। অভিজিতের কিছু এসে যেত না। সে এখন আগের চেয়েও বেশি শিক্ষা গ্রহণ করত, বেশি প্রশ্ন করত, বেশি মনোযোগ দিত। সে জানত যে এখন কোনো ভুল শুধু তার একার হবে না, তার মায়ের জীবনও পরিবর্তিত হয়ে গিয়েছিল। এখন আর তাকে অন্যের বাসায় পাত্র ধুতে হতো না, কিন্তু তিনি নিজের হাত খালি রাখেননি। যদি আপনার এই কাহিনীটি মন থেকে ভালো লেগে থাকে তবে লাইক অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি এই কাহিনীটি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন।